সো আমাদের এটা কিন্তু ইয়া না আর কি, ক্লাস টেস্ট না যে আপনি একদিন পড়বেন তারপরে হচ্ছে হয়ে যাবে আর কি, পড়াশোনা করবেন হয়ে যাবে, ওরকম না। যেহেতু একটা সময় দেওয়া লাগে আর কি, বেশ ভালোই সময় দেওয়া লাগে। সো এই জন্য হচ্ছে আপনাদের ভালো হয় এখন যে টাইমটা আছে এই টাইমটাতে আমরা যদি এই টাইমটাকে ইউটিলাইজ করি আর কি, তাহলে মোটামুটি সময় দেওয়া যাবে, ইভালুয়েশন নাই, সময় দেওয়া যাবে, সেই অনুযায়ী হচ্ছে আমাদের একটা আপডেট রেডি করে ফেলা যাবে। আপনাদের ক্লাস মানে কয় তারিখ পর্যন্ত জানি? মানে এই যে ঈদের আগে? আজকে হচ্ছে 24 তারিখ, তো এই উইক আছে, তারপরের উইকও আছে। তো মোটামুটি কিন্তু এখানে অনেকটা সময় চলে গেছে, তো ঈদের পরে তো বেশি একটা নাই আসলে। তারপর অনেকদিন আছে, ক্লাস মনে হয় একটা বেশি। মেবি ওই যে লাস্ট ক্লাস যেটা হয়েছে সেটা তো খুব একটা ইয়া হয়নি, অনেক স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল, ওই জন্য হয়তো বা মেবি। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের পড়াশোনায় চলে আসি। আমরা লাস্ট দিন হচ্ছে ডিপ লার্নিংটা স্টার্ট করেছিলাম। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, আমি এখান থেকে শেয়ার দিই। ফুল স্ক্রিনটা দিয়েছে নাকি? হ্যাঁ। সো বেসিক্যালি আমরা হচ্ছে ডিপ লার্নিংটা স্টার্ট করেছিলাম। ডিপ লার্নিং কি, ডিপ লার্নিং এর অ্যাডভান্টেজ, কিভাবে কাজ করে, নিউরাল নেটওয়ার্কের স্ট্রাকচারের মধ্যে কি কি আছে, তিনটা লেয়ার আছে, ইনপুট লেয়ার, হিডেন লেয়ার অ্যান্ড দ্য আউটপুট লেয়ার। সো ওই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। আফটার দ্যাট একটা নিউরাল নেটওয়ার্কের স্ট্রাকচার দেখতে কেমন হয়, লেয়ারগুলো কিভাবে কানেক্টেড থাকে, এটার একটা একটা জাস্ট স্ট্রাকচার আর কি, বেসিক স্ট্রাকচার কিভাবে নিউরাল নেটওয়ার্কটা ক্রিয়েট হয়। আফটার দ্যাট আমরা হচ্ছে গিয়ে সিঙ্গেল নিউরনে চলে গেছি। সিঙ্গেল নিউরনের মধ্যে কি কি জিনিসপত্র থাকে, কিভাবে কানেক্টেড থাকে লেয়ারগুলো, এবং এখানে দুই ধরনের ওয়েট থাকে। একটা হচ্ছে আমাদের ইনপুট ওয়েট, আর একটাকে আমরা বলতেছিলাম হচ্ছে বায়াস। সো ইনপুট ওয়েটের কাজ কি, কানেকশনস এর কাজ কি, অ্যান্ড বায়াসের কাজ কি, বায়াস কেন ইউজ করছি, কি সুবিধা অসুবিধা, এই ব্যাপার স্যাপারগুলো দেখেছিলাম। ওয়াই বায়াস ইজ ইম্পর্ট্যান্ট, এটাও দেখেছিলাম। সো এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা? এতটুকুতে কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন। বায়াসটা একবার বলে ভালো হতো। ওকে, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি সো আমরা বেসিক্যালি বায়াসটা যেটা দেখতেছিলাম, বায়াস হচ্ছে বলা হয় একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে একটা একটা কনস্ট্যান্ট মানে যে একদম শুরুতেই ফিক্সড থাকে ব্যাপারটা তা না। শুরুতে আমরা হচ্ছে ওয়েটের মতোই একটা র্যান্ডম ভ্যালু নিয়ে স্টার্ট করি, অ্যান্ড দেন তারপরে হচ্ছে সেটাকে আমরা ওয়েট যখন আপডেট করি অ্যাট দ্য সেম টাইম আমরা বায়াসটাকে আপডেট করি। এখন এটাকে বলা হচ্ছে একটা অ্যাডিশনাল প্যারামিটার। সো আমাদের যে বেসিক প্যারামিটার আছে সেগুলো তো আছে, যেটা ওয়েট। দ্যাট মিনস আমাদের স্ট্রাকচারটা যদি একটু বলি, যে এখানে দেখেছিলাম আমরা, যে এদিকে হচ্ছে আমাদের এদেরকে আমরা বলতেছিলাম হচ্ছে ওয়েট, এটা হচ্ছে আমাদের ওয়েট। আর এইদিকে একটা এডিশনাল ওয়েট আমরা অ্যাড করেছি যেটাকে আমরা বলতেছি হচ্ছে বায়াস। এখন এটার কাজটা কি? একটা সিঙ্গেল ইনপুটের ক্ষেত্রে এটা আমরা একটা অ্যানালাইজেশন করেছিলাম যে বায়াসটা আসলে হেল্প করে যে আমাদের লার্নিং কার্ভটা যেন আরেকটু ভালো মতো ফিট হয়। যেমন আমি যদি এখানে একটা কার্ভ ড্র করি,
এরকম কিছু একটা। এখন ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশন ছিল y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখন এখানে এই এম এক্স এতটুকু যদি খেয়াল করি, এক্সটা হচ্ছে আমার ইনপুট, এমটা হচ্ছে স্লোপ, আর সি এর পার্টটা ছিল হচ্ছে ইন্টারসেক্টিং। এখন সি এর ভ্যালু যদি জিরো হয়, তার মানে ওয়াই ইকুয়াল টু শুধু এম এক্স যদি আমরা লিখি, তাহলে হচ্ছে এটা একটা লাইন যেটা কিনা স্ট্রেট লাইন, মানে এটা একটা স্ট্রেট লাইন যেটা অরিজিন দিয়ে যায়। হ্যাঁ, জিরো জিরো দিয়ে যায় যেটা, সেটা একটা স্ট্রেট লাইন যেটা হচ্ছে অরিজিন দিয়ে যায়। এখন সি এর ভ্যালু যদি আপনি সারা জীবন জিরো রাখেন, তার মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই ইকুয়েশনটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যেটা অলওয়েজ অরিজিন দিয়ে যাবে। তো সেখানে আমরা একটা এক্সট্রা প্যারামিটার অ্যাড করতেছিলাম বাইরে, যেমন এখানে যদি খেয়াল করেন, এক্স এটার সাথে এটা গুণ হয়ে দেন এখানে আসে হচ্ছে সামেশন। সো আমাদের যদি এইটা বলি x1 wk1, এটা, সো এই ইকুয়েশনটা যদি আমরা কনসিডার করি, তাহলে এটা একটু এম এক্স এর মতো হয়ে যাচ্ছে, সো এটাকে আমরা স্লোপ বলতে পারি, এটা আমাদের ইনপুট। তো এইটা কি করবে, এটা অলওয়েজ এমন একটা লাইন ড্র করবে যেটা অরিজিন দিয়ে যায়। সো আমাদের যদি অরিজিন দিয়ে না যেয়ে যদি এটাকে একটু উপর নিচে উঠাইলে আমাদের জন্য ভালো হয়, তাহলে আমরা এখানে একটা এক্সট্রা প্যারামিটার অ্যাড করি যেটাকে বলতেছি ইন্টারসেকশন। সো এটাকে আমরা এখানে ইউজ করতেছি বায়াস হিসেবে। তো এটা একটা সিঙ্গেল ইনপুটের জন্য এক্সাম্পল। এটা আস্তে আস্তে স্ট্রেট লাইন থেকে আমাদের প্লেন বা ডাইমেনশন বাড়তে পারে, বাট স্টিল এটা কি করতেছে। হ্যাঁ, 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 মানে আমাদের কার্ভটাকে আরেকটু ভালো ফিট করানোর জন্য বেসিক্যালি। ঠিক আছে। সো এটার ভ্যালু আমরা র্যান্ডমলি একটা কিছু ধরে নিই শুরুতে, তারপর আমরা যখন ওয়েট গুলাকে আপডেট করি, ওয়েট যেমন র্যান্ডমলি ধরে নেই, দেন আপডেট করতে থাকি, এট দ্য সেম টাইম আমরা বায়াসকে আপডেট করতে থাকি। বায়াস দেখবেন অনেক সময় ধরছে, অনেক সময় ধরে নাই। তো বায়াস যদি অ্যাড না করি, তাহলে আমাদের লার্নিং কার্ভটা অরিজিন দিয়ে যায় আর কি বেসিক্যালি। আর যখন আমরা বায়াস অ্যাড করতেছি, তখন এটা হচ্ছে একটু ভালো ফিটের দিকে যায় আর কি। এটাই মেইনলি বায়াসের উদ্দেশ্য। সো যদি এখানে খেয়াল করেন, দেন ইউ উইল সি যে এই ব্যাপারগুলাই এখানে লেখা আছে। Acts as a constant that helps to shift the activation function curve to better fit the data. Purpose, তো এটা হচ্ছে allow the network to represent pattern that do not pass through the origin, যেটা অরিজিন দিয়ে পাস করে না, এটার একটু ফ্লেক্সিবিলিটি আমাদের প্রোভাইড করে কার্ভটার ক্ষেত্রে। দেন এটার কিছু ইম্পর্টেন্স দেখছিলাম, ফ্লেক্সিবিলিটি, নন লিনিয়ারিটি, এবং ট্রেনিং ফেজে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ কার্ভ অ্যাডজাস্টমেন্টে হচ্ছে সে আমাদের হেল্প করে। মানে অরিজিন দিয়ে যে কার্ভগুলো না যায়, সেগুলো আমরা এটা থ্রুতে অ্যাড্রেস করতে পারি। আচ্ছা, তারপরে ছিল আছে হচ্ছে পারসিপট্রন। পারসিপট্রন আসলে একটা কনসেপ্ট, এটার মিনিংটা যদি একটু খেয়াল করেন, এ পারসিপট্রন ইজ এ ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ নিউরাল নেটওয়ার্ক। তার মানে একটা ফান্ডামেন্টাল বিল্ডিং, একটা সিঙ্গেল নিউরন, ইন আদার ওয়ার্ডস বলা যেতে পারে হচ্ছে পারসিপট্রন। ঠিক আছে। সো এখানে কিছু ইনপুট আছে, ওয়েট আছে, একটা সামেশন ফাংশন আছে, একটা অ্যাক্টিভেশন ফাংশন আছে। দ্যাট মিনস এই যে a perceptron is a simple model of neuron that can make binary decisions. সো একদম নিউরনের একটা বেসিক টাইপ, একদম বেসিক, আমাদের নিউরাল নেটওয়ার্কের বেসিক বিল্ডিং ব্লককে বলা হচ্ছে পারসেপট্রন। সো পারসেপট্রনকে বলা যেতে পারে একটা সিম্পল মডেল অথবা একটা নিউরন যেটা কিনা বাইনারি ডিসিশন নিতে ক্যাপেবল, যেটা আমাদের এখানে বলা যেতে পারে এটা, যে কি করতেছি, একটা ওয়েট নিচ্ছি, একটা ইনপুট নিচ্ছি, ইনপুটের সাথে একটা ওয়েট, এটার সাথে এটা গুণ করে যোগ করতেছি। তার মানে ইকুয়েশন গুলো কেমন হবে, লাস্ট দিন মনে হয় দেখছিলাম ইকুয়েশন গুলো কেমন হবে, x1 w1, x2 w2, x3 w3 প্লাস যেগুলো আছে সবগুলো যোগ করে ফাইনালি হচ্ছে একটা বায়াস। তো এটা আমরা করতেছি এখানে, এই জায়গায় আসার পরে দেন একটা অ্যাক্টিভেশন ফাংশন। আমরা সোফার অ্যাক্টিভেশন ফাংশন অনেকগুলো দেখবো, বাট একটা দেখেছি যেটা নাম হচ্ছে সিগময়েড, তাই না? মনে আছে? জিরো থেকে ওয়ানের মধ্যে কনভার্ট করে একটা 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 ভ্যালুকে, তাই না? সো এই সিগময়েড ফাংশনে এটা পাস করলে ও হচ্ছে জিরো থেকে ওয়ানের মধ্যে একটা রেজাল্ট দিবে। সাধারণত 0.5 এর থেকে ছোট হইলে আমরা ওইটাকে জিরো হিসেবে কনসিডার করি, এটা থেকে বড় হইলে আমরা হচ্ছে ওয়ান হিসেবে কনসিডার করি। এটাই আমাদের আউটপুট হিসেবে ডিজাইন করতেছে। তো এইখানে আমরা অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে যদি এদেরকে ইউজ করি এবং এখানে সামেশন এভাবে যদি ইউজ করি, তাহলে এটাকে বলা যেতে পারে এটা একটা বাইনারি ডিসিশন নিতে ক্যাপাবল একটা ছোট একটা নিউরো একটা একটা মডেল আর কি। সো এটাকেই বলা হচ্ছে পারসেপট্রন।
আচ্ছা, এখন চলে আসি মাল্টি লেয়ার পারসেপট্রন। তার মানে আমরা একটা পারসেপট্রন থেকে মাল্টিপল লেয়ারে ভাগ করব। সো মাল্টি লেয়ার পারসেপট্রন আর এ ক্লাস অফ ফিড ফরওয়ার্ড আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। An MLP consists of at least 3 layers of node। তার মানে এটাকে আমরা বলতে চাচ্ছি যে পারসিপট্রন, বাট লেয়ার কয়টা, মাল্টিপল লেয়ারে ভাগ করতেছি। সো মাল্টিপল লেয়ারে যখন ভাগ করতেছি, মাল্টিপল লেয়ার এখানে নিয়ে আসতেছি, তখন এটাকে এমএলপি বলা হচ্ছে। এবং এটাকে ফিড ফরওয়ার্ড আর্টিফিশিয়াল নেটওয়ার্ক বলা হচ্ছে। বেসিক্যালি মাল্টি লেয়ার পারসেপট্রন হচ্ছে ওয়ান ওয়ে, তার মানে সে ইনপুট লেয়ার থেকে সরাসরি কোনো একটা ক্যালকুলেশন করে করে আউটপুট লেয়ারে আসবে। সো ইনপুট লেয়ার থেকে ক্যালকুলেশন করে করে আউটপুট লেয়ারে আসবে, এটাকে আমরা বলেছি ফিড ফরওয়ার্ড। এন্ড আসার পরে এখানকার রেজাল্টের উপর বেস করে আমরা যখন আবার ব্যাকে যাই, ব্যাকে যে আবার ওয়েটগুলোকে আপডেট করে আবার আসি, যাতে করে আমরা এরোটা কমাইতে পারি, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাকওয়ার্ড বা ব্যাক প্রপাগেশন। সো বেসিক্যালি এমএলপি যেটা আছে এটাকে বলা হচ্ছে ফিড ফরওয়ার্ড আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এবং হচ্ছে এখানে তিনটা লেয়ার আছে অবশ্যই, ইনপুট লেয়ার, হিডেন লেয়ার এন্ড আউটপুট লেয়ার। সো ইনপুট লেয়ারের কাজ অলরেডি নো, রিসিভস দ্য ইনিশিয়াল ডেটা। তার মানে একটা নিউরাল নেটওয়ার্কের যে বেসিক কাজ সেটাই। হিডেন লেয়ার, ওয়ান অর মোর লেয়ার্স ওয়্যার দ্য ডেটা ইজ প্রসেসড। তার মানে আমাদের যত ধরনের ক্যালকুলেশন আছে সেগুলো হইতেছে হিডেন লেয়ারে। এখন হিডেন লেয়ার কয়টা থাকে, ইট ইজ নট ফিক্সড। Each hidden layer consists of neurons that apply weights and an activation function of input data। তার মানে প্রত্যেকটা ইনপুট লেয়ারের মানে প্রত্যেকটা হিডেন লেয়ার কি করে, কিছু নিউরন থাকে এবং নিউরনগুলোর কাজ হচ্ছে সেম, কিছু ওয়েট অ্যাপ্লাই করে এবং অ্যাক্টিভেশন ফাংশনের থ্রুতে আউটপুটের দিকে যায়। আউটপুট লেয়ারের কাজ হচ্ছে প্রসিড দ্য ফাইনাল আউটপুট অফ দ্য নেটওয়ার্ক। সো প্রত্যেকটা হিডেন লেয়ার থেকে যে রেজাল্টগুলো আসতেছে সেগুলো কম্বাইন করে সে হচ্ছে একটা ফাইনাল রেজাল্ট জেনারেট করে, ওটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার। আচ্ছা, each neuron in a layer is connected to every neuron in previous and subsequent layers, which is why MLP are often referred to as fully connected networks। তার মানে এমএলপি তে কি হয় একটু খেয়াল করেন, প্রত্যেকটা নিউরন প্রত্যেকটা নিউরনের সাথে কানেক্টেড থাকে প্রত্যেকটা লেয়ারে। So each neuron in a layer is connected to every neuron in the previous and subsequent layers। তার মানে প্রত্যেকটা নিউরন তার আগে পরের প্রত্যেকটা নিউরনের সাথে হচ্ছে কানেক্টেড থাকে, এই জন্য এটাকে আরেকটা ভাবে বলা হয়েছে ফুললি কানেক্টেড নেটওয়ার্ক। The connections have weights that are adjusted during the training phase using model using a method called back propagation। তার মানে প্রথমে আমরা যখন যাই সেটাকে আমরা হচ্ছে সামনে ফ্রন্ট প্রপাগেশন এন্ড ব্যাক প্রপাগেশনের থ্রুতে হচ্ছে আমাদের ওয়েট গুলাকে আপডেট করি। আচ্ছা, সো এখানে খেয়াল করে দেখেন ট্রেনিং প্রসেস, ফরওয়ার্ড প্রপাগেশন যেটা বললাম, যে ফরওয়ার্ড ফিট বলা হয় অনেক সময় বা ফরওয়ার্ড প্রপাগেশন। তার মানে প্রথমে আমরা যাব হচ্ছে ইনপুট কালেক্ট করব, কালেক্ট করে হচ্ছে নেটওয়ার্কের থ্রুতে যাব, লেয়ার বাই লেয়ার এন্ড আউটপুট জেনারেট করব, এটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড প্রপাগেশন। দেন আমাদের কাজটা হচ্ছে লস ফাংশন ক্যালকুলেশন। লস ফাংশন ক্যালকুলেট করব, দেখবো যে লস কেমন আসতেছে। তারপরে আমরা যাব হচ্ছে ব্যাক প্রপাগেশন। ব্যাক প্রপাগেশনের কাজটা হচ্ছে লস ফাংশনটাকে যেন মানে লসটাকে যেন আমরা একটু কমায় আনতে পারি, সেইটার উদ্দেশ্যে পিছন দিকে যাব, পিছন দিকে গিয়ে আমাদের ওয়েট এন্ড বায়াসটাকে আপডেট করব। সো অ্যাডজাস্ট দ্য ওয়েটস এন্ড বায়াস বেসড অন দ্য লস, টিপিক্যালি ইউজিং গ্রেডিয়েন্ট ডিসটেন্স। সো এখানে আমরা সাধারণত গ্রেডিয়েন্ট ডিসটেন্ট অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করি ব্যাক প্রপাগেশনের ক্ষেত্রে টু মিনিমাইজ দ্য এরর। ঠিক আছে, বেসিক স্ট্রাকচার এখানে আবারও লেখা আছে, ট্রেনিং প্রসেস রিপ্রেজেন্টেশন একটা গ্রাফ দেয়া আছে। ফার্স্টে ট্রেনিং ডেটা নিউরাল নেটওয়ার্ক মডেলের ভিতর দিয়ে যাচ্ছে, একটা প্রেডিকশন আসতেছে, প্রেডিকশনটাকে আমরা প্রেডিকশন এবং টার্গেটেড আউটপুট এই দুইটাকে কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করে একটা এরর আসতেছে, এররের উপর বেস করে আমাদের আবার কি নিউরাল নেটওয়ার্কের ওয়েট গুলো আপডেট করতেছে। দেন আবার প্রেডিকশন করতে পারি, মানে আমরা এটাকে যতক্ষণ পর্যন্ত এররটা আমাদের পছন্দ মতো না হইতেছে ততক্ষণ পর্যন্ত আমরা আপডেট করি, অথবা ওয়েট আর আপডেট না হচ্ছে তখন পর্যন্ত আমরা হচ্ছে এই কাজটা করি। সো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভেশন ফাংশনস।
একটাকে বলতেছে লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন, একটাকে বলতেছে নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন। সো এখানে এখন কিন্তু আমি আর কি একটু থিওরিটিক্যাল কথাবার্তা একটু বেশি বলতেছি, যাতে করে এই ব্যাপারগুলো আমরা আর কি বুঝে যাই। তারপর হচ্ছে আমরা নিউরাল নেটওয়ার্কের অ্যাপ্লিকেশনে যাব আর কি, নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্লাই করে ফিট করব। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হচ্ছে। বেসিক্যালি আমি চাই নাই আর কি জুমে জুমে ব্যাক করতে, বাট আসলে বেসিক্যালি আমি জুমেই রেকর্ড করতেছি। এটাই আমার কাছে মনে হয়েছে বেটার আর কি। আচ্ছা, যাই হোক, রেকর্ডিং হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, সো খেয়াল করেন অ্যাক্টিভেশন ফাংশনের দুইটা পার্ট, দুইটা ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় লিনিয়ার, একটাকে বলা হচ্ছে নন লিনিয়ার। সো লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইজ ওয়ান ওয়্যার দ্য আউটপুট ইজ এ লিনিয়ার ফাংশন অফ দ্য ইনপুট। সো যখন আউটপুটটা একটা লিনিয়ার ফাংশন, তখন আমরা হচ্ছে লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি। লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন আসলে তেমন কিছু না, জাস্ট লিনিয়ারিটি মেনটেন করে আর কি। তো সাধারণত নিউরাল নেটওয়ার্কে লিনিয়ারিটি একটু কমই থাকে, তখন আমাদের নন লিনিয়ারের দিকে বেশি যাইতে হয় আর কি। ইন্ট্রোডিউস নন লিনিয়ারিটি মানে লিনিয়ার রিলেশনশিপ যেখানে নাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি allowing to learn and model complex data patterns. অফ হয়ে গেছে? ওকে, শেয়ারিং অ্যাগেইন। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, সো নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে অনেকগুলো আছে, যেখানে আমরা অলরেডি একটা জানি, যেটার নাম হচ্ছে সিগময়েড ফাংশন। সো এখানে এই অ্যাক্টিভেশন ফাংশনগুলো একটু দেখানো আছে একটার পর একটা। যেমন সিগময়েডটা আমরা অলরেডি জানি, 1 / 1 - e⁻⁴ এক্স, মানে এক্স দিয়ে করছিলাম আমরা, এখানে জেড দেয়া আছে, জেড হচ্ছে আমাদের যে আউটপুটটা আছে সেটা। তো সিগময়েড কি করে, যে 0 থেকে 1 এর মধ্যে সে হচ্ছে একটা রেজাল্ট জেনারেট করে। সো 0.5 এর থেকে বড় হইলে আমরা 1 এর দিকে চলে যাই, ছোট হলে 0-এর দিকে চলে যাই। সো tan h একটা ফাংশন আছে, সেটার কাজটা কি দেখেন, সে হচ্ছে 1 থেকে -1 এর মধ্যে ফিট করে। সো 1 থেকে -1, তার আউটপুটটা হবে হচ্ছে 1 থেকে -1 এর মধ্যে। তো এর ফাংশনটা হচ্ছে এই যে এরকম, e⁻z -e⁻−z ডিভাইডেড বাই e⁻z প্লাস e⁻−z। সো এটা একটা অ্যাক্টিভেশন ফাংশন। আচ্ছা, রেলু একটা আছে, রেলুটা দেখেন, খেয়াল করেন, রেলুটা কি করতেছে, সে হচ্ছে এই মাইনাসের দিকে গেলে রেজাল্ট হচ্ছে 0, আর পজিটিভের দিকে গেলে সে হচ্ছে একটা কার্ভ জেনারেট করে। ঠিক আছে? সো রেলুর যে ভ্যালুটা সেটা হচ্ছে জেড, মানে যেই ভ্যালুটা আছে সেটাই, দ্যাট মিনস দা দা লিনিয়ার বা অ্যাকচুয়াল যে ভ্যালুটা আমরা পাচ্ছি স্ট্রেট লাইনের, সেটা যদি জেড এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, আদারওয়াইজ রেলুর ভ্যালু হচ্ছে 0। তার মানে সে শুধু পজিটিভ পজিটিভ ডেটার জন্য ডিজাইন করা, নেগেটিভ নেগেটিভ গুলাকে সে বাদ দিয়ে দিচ্ছে বা 0 করে দিচ্ছে, নেগেটিভের জন্য আউটপুট 0। এরকম কিছু যদি হয় তাহলে আমরা হচ্ছে রেলু ইউজ করতে পারি। রেলুর একটা আপডেটেড ভার্সন আছে, যেটাকে বলা হয় হচ্ছে লিকি রেলু। সো লিকি রেলুটা যদি খেয়াল করেন, এটা হচ্ছে রেলুই আসলে। এই যে ফাংশনটা যদি আমার গ্রেটার দেন 0 হয়, তাহলে হচ্ছে পজিটিভের জন্য সে একটা কার্ভ দিচ্ছে, যে কার্ভটা আমরা এখানে পাচ্ছি সেটাই জেড। আর যদি নেগেটিভ হয়, নেগেটিভটাকে অ্যাড্রেস করার জন্য এটা হচ্ছে রেলুর একটু আপডেটেড, যেটাকে বলা হয় লিকি রেলু। ও কি করতেছে, ও হচ্ছে নেগেটিভের জন্য সে আরেকটা কার্ভ জেনারেট করতেছে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে এ জেড। এখানে এ এর ভ্যালুটা হচ্ছে ডিফাইন করতেছে যে কার্ভটা কিরকম হবে, এরকম হবে নাকি আরেকটু এদিকে আসবে, নাকি হচ্ছে লাইনটা আরেকটু এদিকে আসবে, নাকি আরেকটু এদিকে আসবে, মানে লাইনটা কোন দিক দিয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের এ এর ভ্যালুর উপর ডিফাইন করতেছে। সো এ নামে একটা কিছু আমরা এটার সাথে জেড এর সাথে গুণ করে দেই, তাহলে কি হয়, এই যে আমাদের কার্ভটা এদিক দিয়ে এরকম আছে, এদিক দিয়ে এটা এরকম স্ট্রেট না হয়ে এটা হচ্ছে এদিকে আশেপাশে বাঁকা হইতে পারে আর কি, বেসড অন দ্য ভ্যালু অফ এ। ঠিক আছে, এর ভ্যালু যদি আমরা 1 ধরি, তাহলে যা আছে তাই থাকবে। দ্যাট মিন্স আমার এই যে এরকম কিছু একটা হবে। এর ভ্যালু যদি 1 হয়, তাহলে হচ্ছে পুরাটা এরকম একটা লাইনের মতো হবে। আর যদি একটু কমান বাড়ান, তাহলে হচ্ছে এটা এদিকে এদিকে যাবে।
নিচে নেগেটিভের জন্য উপর পার্টটা চেঞ্জ হচ্ছে না, না উপরেরটা যা আছে তাই, উপরেরটা জেড জেডই। সো এটাকে বলা হচ্ছে লিকি রেলু। লিকি রেলুটা ডিজাইন করা হয়েছে নেগেটিভ ভ্যালুটাকে আরেকটু ভালো মতো অ্যাড্রেস করার জন্য। কারণ রেলু যে ফাংশন আছে সে নেগেটিভ গুলাকে অ্যাড্রেস করে না, সে নেগেটিভ পাইলেই জিরো। তো রেলু আমাদের অনেক জায়গায় ইউজ করা লাগে যদি আমরা জানি যে না আমাদের রেজাল্টটা যদি নেগেটিভ কিছু একটা আসে, তাহলে আমরা ওইটাকে জিরো দিয়েই ডিফাইন করে ফেলবো। আমরা যদি এমন ভাবেই ডিজাইন করি তখন আমরা রেলু রেলু ইউজ করি। আরেকটা আছে মোস্টলি ইউজ, মানে অনেকগুলা অ্যাক্টিভেশন ফাংশন আরো অনেকগুলো আছে, দে আর মোস্টলি ইউজড। ঠিক আছে। সফট ম্যাক্স একটা আছে। এই সফট ম্যাক্সটা হচ্ছে সাধারণত মাল্টিপ্লাস ক্লাসিফিকেশনের জন্য ইউজ করা হয়। ঠিক আছে। সো মাল্টিপল ক্লাস ক্লাসিফিকেশন যদি আমাদের কাছে থাকে তাহলে সফট ম্যাক্স ইউজ করা হয়। এই সফট ম্যাক্স এর ফাংশনটা দেখতে সিগময়েডের মতোই, ইকুয়েশনটা মানে গ্রাফটা, গ্রাফটা এমনই দেখতে বেসিক্যালি। কিন্তু সফট ম্যাক্স হচ্ছে মাল্টিপল ক্লাস অ্যাড্রেস করতে পারে। ঠিক আছে। মাল্টিপল ক্লাস যদি থাকে অ্যাড্রেস করতে পারে। ইকুয়েশনটা হচ্ছে এমন: ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই সামেশন অফ ই টু দি পাওয়ার এক্স। তার মানে যতগুলা ই টু দি পাওয়ার এক্স, মানে যতগুলা ক্লাস আছে, আসলে কে হচ্ছে নাম্বার অফ ক্লাসেস, যতগুলো আছে তাদের ই টু দি পাওয়ার এক্স নিয়ে সামেশন। তো আমরা সবগুলা বলতে হচ্ছে অ্যাটলিস্ট সিগময়েড, সফট ম্যাক্স এগুলার অ্যাপ্লিকেশন দেখবো যেগুলা মোস্টলি ইউজ। আর ইকুয়েশন গুলা একটু খেয়াল রাখবেন যে কোনটা। সিগময়েডটা হচ্ছে বেসিক বাইনারি আউটপুটের জন্য। বেসিক বাইনারি আউটপুটের জন্য সে কি করে দেখেন, এই যে 1/e⁻⁻z। ইকুয়েশনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে গিয়ে মানে যদি আমি ড্র করি আর কি, এরকম একটা কার্ভ যেটা ওয়ান কে কখনো টাচ করে না, ওয়ানের মধ্যে থাকে, এবং জিরো কেও 100% টাচ করে না, জিরোর কাছাকাছি থাকে। ঠিক আছে। সো ও কি করে, যে কোনো একটা জেড এর ভ্যালু যদি আপনি এখানে পাস করেন, ও হচ্ছে জিরো থেকে ওয়ানের মধ্যে একটা রেজাল্ট জেনারেট করে দেয়। ওয়ান কেও টাচ করবে না, জিরো কেও টাচ করবে না, জিরো থেকে ওয়ানের মধ্যে। তো ওই রেজাল্টটা দেখে ধরেন ধরেন 0.7 কিছু একটা আসতেছে, তাহলে আমার আউটপুট হবে ওয়ান। 0.3 টাইপের কিছু একটা, মানে 0.5 এর কম, তাহলে আউটপুট দিয়ে দিব আমরা জিরো। ঠিক আছে। তো এটা অনেকটা বাইনারি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য ইউজ করা হচ্ছে, হয় জিরো নাইলে ওয়ান। জিরোকে টাচ করার চান্স থাকে বলছেন? না, এইখানে জেড এর ভ্যালু কতর জন্য বলুন তো? আচ্ছা, হ্যাঁ ওটা তো দেয়া যাবে না আর কি। জিরোর কাছাকাছি হবে, আপনি যেমন ইনফিনিটি দিতে পারবেন না, তেমন মানে জিরো টাচ করবে না। বুঝছেন, এই কার্ভটাই এরকম। আপনি যেমন ইনফিনিটি যদি ইনপুট দিতে পারতেন তাহলে জিরো টাচ করতো, কিন্তু ইনফিনিটি কি ইনপুট দেওয়া সম্ভব? আমরা জেড এর ভ্যালুটা যে ক্যালকুলেট করতেছি ইকুয়েশনে, ইনফিনিটি আসার মানে হচ্ছে আমার ঝামেলা আছে ইকুয়েশনে। আমরা বেসিক্যালি ইকুয়েশনে তো ওই যে গুণ টাইপের কিছু একটা করতেছি, তাই না? তো এখানে ইনফিনিটি আসলে দেওয়া সম্ভব না, এই কারণেই বলা হয় যে এই কার্ভটা আসলে কখনো, মানে কার্ভটা দেখতে এমন যে জিরোকে টাচ করতেছে, জিরো জিরো থেকে ওয়ান, কিন্তু জিরো আর ওয়ান আসলে ইনক্লুসিভ না। মানে কখনো এটা আর কি দেওয়া সম্ভব না আর কি। আসতে পারে, এই জন্যই কার্ভটা এমন, মানে তার উদ্দেশ্য হচ্ছে জিরো থেকে ওয়ানের মধ্যে কিছু একটা জেনারেট করা, কিন্তু ওই যে টাচ করবে না আর কি, করে না, ইনক্লুসিভ না। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি অ্যাক্টিভেশন ফাংশনস গুলা। আচ্ছা, সিঙ্গেল নিউরনের কিছু অ্যানালাইসিস ছিল এখানে, যেটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, এটা দেখে নিতে পারেন আর কি। আহ যে একটা সিঙ্গেল নিউরন দিয়ে আমরা আসলে ডিফারেন্ট কাইন্ড অফ গেট জেনারেট করতে পারি আর কি। অ্যান্ড অর নট, এই গেটগুলো হচ্ছে জেনারেট করা যায় একটা সিঙ্গেল নিউরন দিয়ে। এটা ওইটা কি এখানে আসে নাই মনে হয়? আচ্ছা, এখানে আমি দিয়ে দিব না দুই একটা। জাস্ট দেখেন, দে আর নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, জাস্ট একটা মানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে একটা সিঙ্গেল নিউরন দিয়ে গেট ডিজাইন করা যায়, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলা ডিজাইন করা যায়। যে ইনপুট যেটা আসতেছে সে অ্যান্ড করে আউটপুট জেনারেট করবে, বা অর করে আউটপুট জেনারেট করবে, অথবা নট করে আউটপুট জেনারেট করবে, এই টাইপের। ওইটা আমি দিয়ে দিব না এখানে, এটা মনে হয় আসে নাই সামহাও।
আচ্ছা, এখন চলে আসি যে ডিপ নিউরাল নেটওয়ার্ক। এতক্ষণ যেগুলো দেখলাম হলো যে নিউরাল নেটওয়ার্ক বলা হচ্ছে, সো আরেকটা আছে যেটাকে বলা হয় ডিপ নিউরাল নেটওয়ার্ক। সো এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক উইথ মাল্টিপল লেয়ার্স বিটুইন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট লেয়ার্স। তার মানে ইনপুট আউটপুটের মাঝখানে যখন আমরা অনেকগুলা লেয়ার ইন্ট্রোডিউস করি তখনই ওটাকে বলা হয় ডিপ। সো জেনারেল নিউরাল নেটওয়ার্ক তো আছে ইনপুট আউটপুট এর মাঝখানে লেয়ার যদি একটাও থাকে তাহলে ওইটা নিউরাল নেটওয়ার্ক। আর যদি বলি আমরা ডিপ নিউরাল নেটওয়ার্ক, তার মানে হচ্ছে নাম্বার অফ ইন্টারনাল লেয়ার হচ্ছে বেশি থাকে। তার মানে মাঝখানের লেয়ারে নেটওয়ার্ক বেশি থাকে, বা মাঝখানের লেয়ারে হচ্ছে গিয়ে বেশি সংখ্যক নিউরন থাকে। সো দিস নেটওয়ার্ক আর কল্ড ডিপ বিকজ দে হ্যাভ মোর দেন ওয়ান হিডেন লেয়ার বিটুইন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট। ইনপুট আউটপুটের মাঝখানে মাল্টিপল হিডেন লেয়ার যদি থাকে তাহলে সেটাকে বলা হয় ডিপ নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, মানে ফাংশন গুলা এক্স্যাক্টলি সেম, কাজও সেম, সবকিছুই সেম, অ্যাক্টিভেশন ওয়েট, বায়াস, অ্যাক্টিভেশন ফাংশন, ব্যাপার গুলাও সেম। খালি এখানে হিডেন লেয়ার থাকবে হচ্ছে অনেকগুলা। ঠিক আছে, দ্য মোর হিডেন লেয়ার্স দ্য ডিপার দ্য নেটওয়ার্ক। যতগুলা হিডেন লেয়ার বাড়াবো আমরা তত বেশি হচ্ছে গিয়ে ডিপ হবে। আচ্ছা, ডিপ নিউরাল নেটওয়ার্কস আর পাওয়ারফুল বিকজ দে ক্যান লার্ন কমপ্লেক্স প্যাটার্নস অ্যান্ড রিপ্রেজেন্টেশনস ফ্রম ডেটা। ফাইন, সো এখানে একটা বেসিক ডিফারেন্স ডিফারেন্স দেখানো হয়েছে। এটা যে নিউরাল নেটওয়ার্ক বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিপ নিউরাল নেটওয়ার্ক। সেখানে হিডেন লেয়ার আছে একটা, এখানে হিডেন লেয়ার আছে অনেকগুলো। আচ্ছা, ফাইন, এখানে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টটা দেখানো হয়েছে। গ্রেডিয়েন্ট ডিসেন্টে যাওয়ার আগে আমি একটু আরেকটা স্লাইড দেখি। আচ্ছা, এখানে হচ্ছে কি ওই যে লাস্ট দিন আমরা বলছিলাম যে কিছু বায়োলজিক্যাল টার্মস ইউজ করে দেখানো হয়েছে যে কিভাবে আমাদের হিউম্যান বডির সাথে নিউরাল নেটওয়ার্কটা কানেক্টেড, সে ব্যাপার স্যাপারগুলা। হিউম্যান বডিতে যে নিউরন আছে তার স্ট্রাকচার কেমন, এবং অ্যাকচুয়ালি আমরা যে নিউরনটা দিয়ে কাজ করতেছি তার স্ট্রাকচারটা কেমন। এটা হচ্ছে হিউম্যান বডির নিউরন, এটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে ইনপুট, দেন আমাদের এখানে ক্যালকুলেশন হচ্ছে, দেন এখানে এক্সনের থ্রুতে একটা আউটপুট প্রডিউস করতেছে। আচ্ছা, so আমরা একটু এক্সাম্পলে চলে যাই। হুম হুম, ইয়েস। কারণ হচ্ছে এই যে এটাই, কারণ নিউরন আসলে কি, নিউরন হচ্ছে আমাদের এই যে হিউম্যান ব্রেনের যে সিগন্যাল পাস করে না, সিগন্যাল পাস করে, সেই সিগন্যাল পাস করার একটা সিঙ্গেল সিঙ্গেল একটা স্নায়ু স্নায়ু আছে না, এটাকে বলা হচ্ছে নিউরন। বুঝছেন, হিউম্যান বডি, তো এটা যেটা দেখতে যে এরকম। আপনারা কি বায়োলজি পড়ছেন? এক্স্যাক্টলি, যে ওইটা, এটা উপর সাইড এবং এরকম এরকম করে, এবং এটা নিচের সাইড থাকে, তাই না? এটাকে বলা হচ্ছে এক্সন। এখানে নিউক্লিয়াস থাকে, এখানে হচ্ছে ওই যে ডেনড্রাইটস, এদেরকে বলা হয় ডেনড্রাইটস। এদিক দিয়ে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস হয়, মানে আমাদের হিউম্যান ব্রেনে এই জিনিসটা আছে, এই স্নায়ু। বুঝতে পারছেন? তো এটার সাথে কানেক্টেড যে এখানে এটার জন্যই একটা এক্সাম্পল দেওয়া আছে, যে ধরেন হিউম্যান ব্রেন, আমরা যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলতেছি, নিউরাল মানে কি, যে হিউম্যান যে নিউরন গুলো আছে, হিউম্যান ব্রেনের যে নিউরন গুলো আছে, এই স্ট্রাকচারটা যেভাবে কাজ করে এইভাবে করে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করা হয়েছে। এখন ওই স্ট্রাকচারটাই এখানে সিমিলারিটিস দেখানো হয়েছে, যে এই যে আমাদের এটা কি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক না, এই যে এখানে ইনপুট দিচ্ছি, একটা ওয়েট আছে, দেন সামেশন করতেছি, অ্যাক্টিভেশন ফাংশন এন্ড আউটপুট, এটা হচ্ছে বায়াস। তো এইটার সাথে যদি এটার একটা কম্পারিজন করেন তাহলে দেখেন, এই যে এদের যে ইনপুট গুলাকে আমরা দিচ্ছি এদেরকে কি বলা যেতে পারে, ডেনড্রাইট। তার মানে যে ইনপুট গুলা যাচ্ছে এগুলা কি ডেনড্রাইট। তারপর মাঝখানে এই যে নিউক্লিয়াস, এখানে কি হয় আমার, মোটামুটি অ্যানালাইসিসটা হয়। তো এইখানে কি আমাদের এই যে অ্যানালাইসিসটা এখানে হচ্ছে, এটাকে বলা যেতে পারে নিউক্লিয়াস। এন্ড ফাইনালি এক্সনের থ্রুতে পাস হচ্ছে, তো এইটা হচ্ছে আমাদের আউটপুট। বুঝছেন? তো এটাই এখানে দেখানো হয়েছে যে এটা হচ্ছে আমাদের ডেনড্রাইট। ঠিক আছে, সাইন্যাপস কানেকশনটাকে বলা হচ্ছে সাইন্যাপস। তারপর এটা হচ্ছে সেল বডি, এন্ড ফাইনালি আউটপুট এক্সন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা অ্যাপ্লাই করব, আসতেছি, এখানে একটু পরে আসতেছি।
ডিফারেন্ট লস ফাংশন আছে। লস ফাংশনগুলো দেখে আমরা অ্যাপ্লাই করব, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম অ্যাপ্লাই করে এটা আমাদের হচ্ছে মূলত ওয়েট গুলাকে আপডেট করতে হবে আর কি। আচ্ছা, এখন খেয়াল করেন, এএনএন এসএনএন, এএনএন আসলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এসএনএন হচ্ছে ইউজ করা হয় সিগন্যাল বেসড নিউরাল নেটওয়ার্ক। তার মানে যে খেয়াল করেন, যখন একটা সিগন্যাল টাইপের কিছু একটা ইনপুট দিচ্ছি, এরকম কোন একটা জিনিস জেনারেট হচ্ছে, যে একটা সিগন্যাল টাইপের কিছু একটা যখন নিয়ে কাজ করতেছি, তখন আমরা এসএনএন দিয়ে কাজ করি আর কি। এখানে অ্যাগেন বায়োলজিক্যাল নিউরন এবং হচ্ছে এএনএন এর মধ্যে ডিফারেন্স দেখানো হয়েছে, যেটা আমরা মোটামুটি বুঝতে পারতেছি। সো মডেল অফ এ নিউরন, নিউরনের মডেলটা হচ্ছে দেখতে এরকম। সো কিছু সাইন্যাপটিক ওয়েট অ্যান্ড আদার্স জিনিসপত্র থাকে। সো এইটার একটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন হচ্ছে এই যে এটা, এটাকে আপনাদের ক্লাসে লাস্ট দিন দেখাইছিলাম। আচ্ছা, তাহলে অন্য একটা সেকশন দেখ। আচ্ছা, এটাতে একটু খেয়াল করেন, এটা হচ্ছে ওইটারই একটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, কিছুই না আসলে বেসিক্যালি। এটাকে হচ্ছে আমাদের যে সাইন্যাপটিক ওয়েট হিসেবে, বায়াসটাকে সাইন্যাপটিক ওয়েট হিসেবে পাস করেছে। সো সাইন্যাপটিক ওয়েট কাদেরকে বলতেছি, যে সাইন্যাপস, তার মানে যেদিকে কানেকশনটা আসতেছে ইনপুটটা, সেটার সাথে যে ওয়েট আছে সেটা। এখন এখানে খেয়াল করেন, দেখে মনে হইতেছে যে বায়াস নাই, কিন্তু বায়াস আছে। ঠিক আছে, সো বায়াসটাকে এই সাইন্যাপটিক ওয়েট মানে ইনপুটের সাথে যে ওয়েট আছে সেটার সাথে হচ্ছে অ্যালাইন করে দেওয়া হয়েছে। সো মূলত আমাদের ইনপুট হচ্ছে এখান থেকে এখানে, x1 থেকে শুরু ইনপুট, x1 x2 x3 এন্ড সো অন, এগুলো হচ্ছে আমাদের ইনপুট। এখানে একটা নতুন এক্স ইন্ট্রোডিউস করা হয়েছে যেটার নাম হচ্ছে x0, এটার ভ্যালু কত দিয়ে রাখা হয়েছে, অলওয়েজ +1। সো এটার ভ্যালু যদি আমি 1 দিয়ে রাখি এবং এখানে ওর একটা ওয়েট অ্যাসাইন করতেছি, এই ওয়েটটা আসলে কি তাহলে বায়াসের মতো হয়ে যাবে না? ইনপুট, এক্স্যাক্টলি, গুণ করলে তো এই ওয়েটটাই থাকতেছে, সো এই ওয়েটটাকে আমরা তখন বলতেছি বায়াস। এখন এই কাজটা করার জন্য যেটা করা হয়, একটা এক্সট্রা ইনপুট এখানে নেওয়া হয় যেটার নাম হচ্ছে x0, অ্যান্ড অলওয়েজ ইনপুট ফাংশনের প্রথম ভ্যালুটাকে কত ধরে নেওয়া হয়, 1। সো একটু পরে আমরা যখন আবার এটাকে ডিজাইন করব, ইনপুট ম্যাট্রিক্স নিব, আমরা হচ্ছে প্রথম ভ্যালুটাকে 1 ধরে নিব, তারপরে যে হচ্ছে আমাদের x1 x2 x3 এন্ড সো অন। সো এটাই হচ্ছে আমাদের বায়াসটাকে আমরা সাইন্যাপটিক ওয়েট হিসেবে পাস করতে পারি আর কি। তখন ইকুয়েশনটা হচ্ছে এই যে এরকম কিছু একটা, এখানে আমাদের এই যে এটাই বায়াস আসলে, কারণ এক্স নট এর ভ্যালু হচ্ছে 1 পাস করেছি আমরা, আর এগুলো হচ্ছে ইনপুট ভ্যালুগুলা যেগুলো আসতেছে তাই। না, বায়াসটা তো এই যে এইখানে আসতেছে। হ্যাঁ, একটা নিউরনের ক্ষেত্রে একটা বায়াস আসতেছে। আচ্ছা, খেয়াল করেন, এখানে আমাদের লেয়ার, হিডেন লেয়ার কিন্তু একটা আছে, মানে একটা নিউরন। যদি আমার নাম্বার অফ নিউরনস বাড়ে তাহলে বি এর ভ্যালুও বাড়বে, এখানে আরো আরো আসবে, এখানে আরেকটা নিউরন আসবে, এখানে আরেকটা নিউরন আসবে। বুঝতে পারছেন, এটা একটা সিঙ্গেলের জন্য বায়াস একটা এখানে, একটা সিঙ্গেলের জন্য বায়াস একটা, যদি আমার এখানে লেয়ার বাড়ে বায়াস বাড়বে, বায়াস বাড়লে আমার বায়াসও বি1 বি2 অনেকগুলো বায়াস হবে। এখানে একটা সিঙ্গেলের জন্য তো এই কারণে বায়াস একটা, একটা সিঙ্গেল ক্যালকুলেশনে এখানে বায়াস একটা। এখন আমরা যদি এখানে আরেকটা নিউরন আনি, সেম ভাবে সবার সাথে কানেক্টেড থাকবে, এখানে বায়াস আসবে আরেকটা। সো এটা আমরা দেখবো আর কি। সো এখানে এই যে এইটা যেটা, এটাই আমাদের বায়াসের মতো কাজ করতেছে, কারণ x1 এর ভ্যালু আমরা এখানে 1 পাস করেছি। না না, এখানে নিউরনের যে মাঝখানের লেয়ার, এখানে আমরা কানেকশনে একটা জিনিসই রাখছি। আচ্ছা, যদি আমি ওই স্ট্রাকচারটাতে আরেকবার যাই তাহলে দেখেন, এই যে এটা খেয়াল করেন তো, এই যে এইটা দেখছি আমরা, ধরেন এটা, এখানে কি আছে, এটা 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 সবগুলো আসতেছে, এখানে একটা বায়াস আসবে। ফাইনালি এটার ভিতরে কি আছে, একটা কি সামেশন টামেশন কিছু একটা আছে, অ্যাক্টিভেশন ফাংশন আছে, এন্ড এইটাকে আমরা সরাসরি হচ্ছে আউটপুটে নিয়ে যাচ্ছি, হিডেন লেয়ার একটা একটা রেখেছি, তার মানে যে এটা 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 এখানে আসতেছে,
দেন এখানে আমরা সামেশন করে অ্যাক্টিভেশন ফাংশন পাস করতেছি, করার পরে এটাকে কোথায় নিয়ে যাচ্ছি? সরাসরি আউটপুটে। সো এই এতটুকু দেখছি। সো এখানে বায়াস কি একটা? এখন এখানেও বায়াস আছে, এখানেও বায়াস আছে, এখানেও বায়াস আছে, যতগুলো আছে সব জায়গায় বায়াস আছে। এখন আমরা যে এইটুকু দেখছি আর কি, এই জন্য বলতেছি একটা সিঙ্গেল নিউরন। আচ্ছা, সো এখানে আসি আমরা আবার। সো ক্যালকুলেশনে খেয়াল করেন, এই যে এটা এখানে x1 এর ভ্যালু হচ্ছে 1, এন্ড এইটাই আসলে আমার কি বায়াসটা। ইকুয়েশনটাকে আর কিভাবে লেখা যাইতে পারে? আর এখানে এই থেটা বলতে বোঝানো হচ্ছে দ্য অ্যাক্টিভেশন ফাংশন। আচ্ছা, সো মুভিং ফরওয়ার্ড, ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। সো ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক আসলে কিভাবে কাজ করে সেটার একটা কাজ এখানে দেখানো হয়েছে। ফার্স্টে একটা ইনিশিয়াল ওয়েট অ্যাসাইন করব, এন্ড তারপরে হচ্ছে যেটা নিয়ে কাজ করবো। এখন এখানে তাকায় দেখেন কয়টা নিচ্ছি, এখানে আমরা দুইটা না? সো বায়াসও কিন্তু দুইটা। যখন দুইটা নিব বায়াস দুইটা, যখন তিনটা, মানে যতগুলা নিচ্ছি বায়াস ততগুলা, কিন্তু এই একটা ক্যালকুলেশনের মধ্যে কিন্তু বায়াসের ভ্যালু একটাই। একটা ক্যালকুলেশনে বায়াসের ভ্যালু একটাই। দেন এদের কম্বাইন করে আমরা ফাইনাল রেজাল্টটা আউটপুট হিসেবে পাস করতেছি আর কি। হুম। আচ্ছা, এখানে কিছু ব্যাপার স্যাপার আসতেছে যে এগুলাকে আমরা আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করি। ঠিক আছে, সো আমরা এখন আগে একটু গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা একটু দেখি। Gradient descent for mm, neural network. Wait, update. আচ্ছা, এখানে হচ্ছে মোটামুটি তারা একদম ফুল ইকুয়েশন গুলা দেখাইছে, কিভাবে আসছে না আসছে। So, আমাদের আসলে এত কিছু আসলে লাগবে না, আমাদের লাগবে হইতেছে যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ফুল অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ওটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই আপডেটটা করব কিভাবে আর কি। বুঝছেন? So, আমরা যদি ওই ইকুয়েশনে চলে যাই, সেটা এখানে ভালো মতো দেয়া নাই। উম, এখানেও মনে হয় দেয়া নেই। আচ্ছা, এখান থেকে দেখলে আমরা সরাসরি গ্রেডিয়েন্ট ডিসেন্ট দেখতে পারবো, কিন্তু আমি একটু চাচ্ছি, আপনার কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট পড়ছেন আগে? না, গ্রেডিয়েন্ট ডিসেন্ট একটা অ্যালগোরিদম, গ্রেডিয়েন্টের ভ্যালু ক্যালকুলেট করি আমরা। বেসিক্যালি গ্রেডিয়েন্টের ভ্যালুই ক্যালকুলেট করবো আর কি। আমি চাচ্ছিলাম এটা একটু দেখাই দিতে আর কি, সো দ্যাট এই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকে। হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা দাঁড়ান, আমি একটু বের করে দেখি গ্রেডিয়েন্টের একটা অ্যালগোরিদম দেখি। এটা একটু দেখায় দেন, আমি চাইতে চাইতে চাচ্ছিলাম আর কি। বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন। সো এই ইকুয়েশন এখানে দেয়াই আছে, যেটা মাত্র দেখলাম। ওই ইকুয়েশনে বসায় গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করব আর কি, সেটার উপর বেস করে ওয়েট আপডেট করব।
তো আমি চাচ্ছি যে একটু গ্রেডিয়েন্টের ইয়াটা আসলো কিভাবে সেটা একটু দেখাইতে আর কি। একটু টাইম দেন, আমি একটু দেখি, খুঁজে দেখি। এখন নিউরাল নেটওয়ার্ক যে পড়বো, আমাদের জাস্ট হচ্ছে এই গ্রেডিয়েন্টের ভ্যালুটা কেমনে ক্যালকুলেট করে এটা জাস্ট বুঝতে হবে, সো দ্যাট আমরা আমাদের ওয়েট গুলাকে যেন প্রপারলি আপডেট করতে পারি। আর এখন পর্যন্ত যা যা দেখছি বেসিক্যালি নিউরাল নেটওয়ার্ক এইভাবেই কাজ করে। শুধুমাত্র কিছু ডিফারেন্স, মানে বেসিকটা কিছু ডিফারেন্স আছে, যেমন ফিচার ডিফারেন্স থাকলে তখন কিছু অ্যালগোরিদমিক প্রসিডিওর কিছু ডিফারেন্ট হয়। সিএনএন এর ক্ষেত্রে, সিএনএন এর ক্ষেত্রে আমাদের আর কিছু লেয়ার একটু ডিফারেন্ট আছে আর কি, কারণ আমরা সেখানে ইয়া নিয়ে কাজ করি, ছবি টবি নিয়ে কাজ করি আর কি, ইমেজ। আচ্ছা, কই গেল এটা? উম, এটা কই জানি ছিল, আমি একটু দেখি। বেসিক্যালি দেয়ার আর টু ওয়েজ, আমি আসলে ভালো কোনো ইয়া পাচ্ছি না।
আচ্ছা, আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি সেই জিনিসটা আসলে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি এটা খুঁজবো আবার, হ্যাঁ আমি খুঁজে আমি আপনাদেরকে দেখাবো। এখন আপাতত যেটা আছে আমি সেটাই করি। আপাতত যেটা আছে সেটা আমি একটু দেখাই আপনাদের। আমি হচ্ছে এটার একদম ফুল ইকুয়েশন শেয়ার করবো ইনশাল্লাহ। কিভাবে আসতেছে, কেন আসতেছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু নো। এখন আপাতত এটাই আমি দেখাচ্ছি আপনাদের। বাট এগুলা কিভাবে আসছে, কেন আসছে, এবং কেন ইকুয়েশন এরকম হয়েছে, বা গ্রেডিয়েন্ট কিভাবে ক্যালকুলেট করছি, সেই জিনিসটা আমি ফুল একটা ইয়া দিব ইনশাল্লাহ। সো এখানে হচ্ছে ওয়েট আপডেটের কিছু ফর্মুলা জাস্ট লিখে দেওয়া আছে আর কি। তো এই ইটা যেটা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে লার্নিং রেট। মিউ নামে একটা জিনিস আছে যেটাকে আমরা বলতেছি মোমেন্টাম কোএফিসিয়েন্ট। সো এই লার্নিং রেটটাও যে আগের মতোই লার্নিং রেট আরেক জায়গায় আমরা পড়ছিলাম, সেটা কি মনে আছে? লার্নিং রেট কোথায় পড়ছিলাম? এটা পড়ি নাই, কিন্তু লার্নিং রেট এই কথাটা কি পড়ছিলাম? আমার তো মনে হয় দেখেছিলাম আপনাদের। একটা লার্নিং রেটের একটা ভ্যালু দেয়া থাকে, এবং লার্নিং রেট যতই যদি বেশি হয় তাহলে হচ্ছে আমার কনভার্জেন্সটা তাড়াতাড়ি হয়। কত তাড়াতাড়ি আগাবে, কত ধীরে ধীরে আগাবে, এই জিনিসটা ডিফাইন করতাম কি দিয়ে? লার্নিং রেট দিয়ে। লার্নিং রেটের ভ্যালুটা হচ্ছে আমাকে বলবে যে আমি আসলে কতটা বা তাড়াতাড়ি আগাবো। ইন আদার ওয়ার্ডস বলা যেতে পারে এটা অনেকটা স্টেপ সাইজের মতো। স্টেপ সাইজ মনে হয় পড়েছিলাম। অনেকটা স্টেপ সাইজের মতো, যে আমি কতটুকু তাড়াতাড়ি চাচ্ছি কনভার্জেন্সের দিকে যাইতে, অথবা কতটা আস্তে আস্তে যেতে চাচ্ছি। লার্নিং রেটের ভ্যালু হচ্ছে যদি অনেক বেশি হয় তাহলে প্রত্যেকটা ইটারেশনে ভ্যালুগুলো অনেক তাড়াতাড়ি সামনের দিকে আগাবে। সামনের দিকে আগাবে মানে বেশি বেশি করে বাড়বে আর কি। এখন আমরা যদি চাই বেশি বেশি করে বাড়ায় বাড়ায় সামনের দিকে আগাতে, বা বেশি বেশি চেঞ্জটা বেশি হবে, লার্নিং রেট যত হাই হবে প্রত্যেকটা ইটারেশনে চেঞ্জ গুলা বেশি বেশি করে হবে। আর লার্নিং রেটের ভ্যালু যদি আমরা কম রাখি তাহলে প্রত্যেকটা ইটারেশনে চেঞ্জটা কম কম করে হবে। তাহলে লার্নিং রেটের ভ্যালু যদি আপনি অনেক কম রাখেন, নাম্বার অফ ইটারেশনস বেশি লাগবে কনভার্জেন্সের কাছাকাছি যেতে। আর লার্নিং রেটের ভ্যালু যদি অনেক বেশি রাখেন তাহলেও সমস্যা। তাহলে কি হবে, ইটারেশন আপনি কম যাবে কিন্তু সে কি করবে, বড় বড় জাম্প করবে আর কি। লার্নিং রেট যদি অনেক হাই হয় তাহলে হচ্ছে একটা ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু ধরেন W1 ছিল, পরের ওয়েটটা যখন আমি আবার পাবো এই ওয়েটটার, এই দুজনের ডিফারেন্সটা অনেক বেশি হবে। তার মানে সে জাম্প করবে, বড় বড় জাম্প দিবে। এখন বড় বড় জাম্প মানে Y1 আবার যখন যে ক্যালকুলেট করবো আপডেটেড ভ্যালুটা হচ্ছে ডিফারেন্স বেশি হবে, আবার তারপরে যদি নেই তারপরটা বেশি হবে, তার মানে লার্নিং রেটটা হাই। তার মানে ও কুইকলি ভ্যালু চেঞ্জ করবে, ভ্যালু চেঞ্জটা হচ্ছে বেশি হবে। এখন যদি ভ্যালু চেঞ্জটা বেশি হয় তাহলে আবার সমস্যা আছে। এমন হতে পারে প্রথম ভ্যালু যেটা পেয়েছি ওটার কাছাকাছি হচ্ছে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই আমার এররটাকে মিনিমাইজ করে। খুব বেশি দূরে যাওয়া দরকার নেই, খুব বেশি চেঞ্জ করা দরকার নেই। এমন যদি হয় তাহলে দেখা যাবে যে লার্নিং রেট বেশি হলে সে বড় বড় জাম্প করতেছে। সো বড় বড় জাম্প করলে অ্যাকচুয়াল ভ্যালু যেখানে আছে যেটার জন্য এররটা মিনিমাইজ হয় সেই ভ্যালুটা সামহাও মিস হয়ে যাওয়ার চান্স আছে। আর যদি লার্নিং রেট অনেক কম হয় তাহলে দেখা গেল যে Y1 এর ভ্যালু এরকম কিছু একটা পাইছি, W1 এর ভ্যালু, কিন্তু আমার অ্যাকচুয়াল যে ভ্যালুটার জন্য এরর কম হয় সেটা অনেক দূরে আছে। লার্নিং রেট কম হলে সে জাম্প, ছোট ছোট জাম্প করবে, অল্প অল্প করে আগাবে। যাবে, হ্যাঁ। না, যাবে না বলতে যে এখানে যাবে, এখান থেকে যে আবার একটু কমবে, আবার এখানে যাবে, হতে পারে মিসও হয়ে যেতে পারে। বুঝছেন? মিসও হয়ে যেতে পারে, কিন্তু এইখানে যেটা হইতে পারে এখানে হচ্ছে নাম্বার অফ ইটারেশন অনেক বেশি লাগবে। এখন নিউরাল নেটওয়ার্কে কিন্তু নাম্বার অফ ইটারেশন মানে কিন্তু ভালোই আর কি, বুঝছেন? কারণ ক্যালকুলেশন বড় তো, অনেকগুলা লেয়ার আপনাকে। নাম্বার অফ ইটারেশন মানে বুঝতে পারতেছেন যে ওয়েট আপডেট কখন করি? ইনপুট লেয়ার থেকে শুরু করে আমরা একেবারে সব ক্যালকুলেশন করে কত পর্যন্ত যাই? আউটপুটে যাই। আউটপুটে যাওয়ার পরে এখানে বেসিক্যালি আমরা ডেরিভেটিভ করি, এরর ফাংশন জেনারেট করি ফার্স্টে। এরর ফাংশনের ডেরিভেটিভ নেই,
বুঝতে পারছেন? এখান থেকে ফার্স্টে এরর জেনারেট করি। এরর কিভাবে জেনারেট করি? অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু। এরর জেনারেট করার পরে এখানে আমরা এররের ডেরিভেটিভ নেই। কেন নেই? যে মনে আছে লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে পড়ছিলাম, ডেরিভেটিভ নেই এররের, কারণ এররের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু জিরো ধরার মানে কি আমার এটার ভ্যালু সবচেয়ে মিনিমালটা ক্যাচ করতে পারবো, তাই না? তো আমরা এখানে যাই, এখানে যে এরর বের করি, এরর বের করে আমরা এটার মিনিমালটাকে ক্যাচ করি, যে কোন ভ্যালুর জন্য আমার এররটা সবচেয়ে কম হবে। সেই অনুযায়ী আমরা আবার ব্যাকে আসি, ব্যাকে এসে ওয়েট আবার আপডেট করি, নতুন ওয়েট নেই, ওয়েট নিয়ে ফুল নিউরাল নেটওয়ার্ক আবার ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে আবার কি জেনারেট করি? আউটপুট, এন্ড সেখান থেকে এরর। তার মানে একটা ওয়েট থেকে আরেকটা ওয়েট, আরেকটা ইটারেশনের কিন্তু কাজ কিন্তু হিউজ। বুঝতে পারতেছেন? হ্যাঁ, অনেক বড় ক্যালকুলেশন না? কারণ যতক্ষণ আপনার আউটপুট জেনারেট হবে ফিড ফরওয়ার্ড, তার মানে পুরাটা নেটওয়ার্ক আমি আগে রান করব, রান করার পর আউটপুট জেনারেট করব, আউটপুট জেনারেট করার পর আউটপুট থেকে এরর ক্যালকুলেট করব, এররের ফার্স্ট ডেরিভেটিভ নিব, এররের ফার্স্ট ডেরিভেটিভ নিব, ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু জিরো নিব। কারণ উদ্দেশ্য কি? যেই ভ্যালুগুলোর জন্য ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু জিরো আসে সেটা সেই ভ্যালুগুলোকে ক্যাচ করা, তার মানে এররটাকে মিনিমাইজ করা। তখন আবার এইটার ভ্যালুর উপর বেস করে আমরা পিছনে আসব, ব্যাক প্রপাগেশন। ব্যাক প্রপাগেশনে এই ওয়েট গুলো আপডেট হবে, আগে যেটা ছিল এখান থেকে y1 এর ভ্যালুটা আপডেট হবে। আপডেট হওয়ার পরে আবার যাব, আবার যে আবার আউটপুট জেনারেট করব, দেখবো অ্যাকচুয়ালি এরর কমছে কিনা। সো নাম্বার অফ ইটারেশন কিন্তু অনেক বেশি লাগার মানে কিন্তু মানে আসলেই বেশি, মানে আসলে এটা চিন্তা করার বিষয় আর কি, যে লাগলে লাগলো চালাই দিলাম, এটা আসলে করা যাবে না, কারণ এখানে চিন্তা করার বিষয় আছে। সো লার্নিং রেট এই জন্য অনেক বেশি কম ধরলেও সমস্যা, অনেক বেশি বেশি ধরলেও সমস্যা। ঠিক আছে? সো কন্ট্রোলস হাউ কুইকলি অ্যান অ্যালগোরিদম আপডেটস ইটস প্যারামিটার, কত তাড়াতাড়ি। না, এটা এটা আলাদা আলাদা হইতে পারে, লার্নিং রেট সাধারণত 0 থেকে 1 এর মধ্যে কিছু একটা থাকে। রেট এটা পার্সেন্টেজ টাইপের আর কি, বুঝছেন? এটার ভ্যালু সাধারণত 0 থেকে 1 এর মধ্যে কিছু একটা থাকে। তো সাধারণত লার্নিং রেট ধরেন 0.2 0.3 এরকম কিছু ধরে নেয় আর কি, অনেক বেশিও না অনেক কমও না, মাঝামাঝি কিছু একটা 0.4 এরকম। তো লার্নিং রেটটা চেঞ্জ করে করেও আমরা অনেক সময় অ্যালগরিদম রান করি, যে লার্নিং রেট কেমন হইলে আউটপুট কেমন আসতেছে সেটার উপর বেস করে। কারণ অনেক বেশি বড় ধরলে ঝামেলা, আর অনেক বেশি কম ধরলেও ঝামেলা। কম ধরলে দেখা যাবে অনেক ইটারেশন লাগতেছে, সময় বেশি লাগতেছে, এটাই। সো আমাদের এখানে হচ্ছে মানে নাম্বার অফ ইটারেশনস অ্যাকচুয়ালি ম্যাটার্স, যে কতগুলা ইটারেশন লাগতেছে আমাদের। কারণ এখানে বিশাল ক্যালকুলেশন, ফরওয়ার্ডে যেতে হবে তারপর ব্যাকওয়ার্ডে যেতে হবে, ব্যাকওয়ার্ডে যে আপনার প্রত্যেকটা ওয়েট, প্রত্যেকটা ইনপুট ওয়েট এবং প্রত্যেকটা বায়াস সবগুলো আপডেট করতে হবে। সো আপডেট ভ্যালু কিন্তু কম না, ইনপুট যতগুলো থাকবে এখানে আপনার প্রত্যেকটা ইনপুটের সাথে একটা করে ইনপুট ওয়েট আছে, তার মানে আপডেটের কাজও কিন্তু হিউজ। ঠিক আছে? অনেকগুলা ভ্যালু আপডেট করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে মোমেন্টাম কোএফিসিয়েন্ট। সো মোমেন্টাম কোএফিসিয়েন্টকে মিউ দিয়ে লেখা হয়েছে এখানে, মিউ। সো ইজ এ নিউরাল নেটওয়ার্ক, in a neural network is hyperparameter that accelerates gradient descent by adding a fraction of the previous update of the current update to the current update। তার মানে প্রিভিয়াস আপডেট কি ছিল এবং কারেন্ট আপডেটটা কি হইতে পারে সেটার একটা আইডিয়া দেয়, এটা একটা হাইপার প্যারামিটার যেটাকে বলা হয় মোমেন্টাম কোএফিসিয়েন্ট। তার মানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের প্রিভিয়াস ফাংশনটাতে আপডেট কেমন ছিল না ছিল সেটার উপর বেস করে কারেন্ট আপডেটটা কেমন হবে সেটার একটা আইডিয়া দেয়। ঠিক আছে? ওটাকে বলা হচ্ছে মোমেন্টাম কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে মিউ। সো ইকুয়েশন গুলো এখানে দেয়া আছে যে তারা কিভাবে আসছে আপডেট। এই গ্রেডিয়েন্টের ভ্যালু আমরা সাধারণত যে ডেল দিয়ে লিখি, ডেল দিয়ে একটা গ্রেডিয়েন্টের ভ্যালু ক্যালকুলেট করি, দেন এই ভ্যালুটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ওয়েটের সাথে অ্যাড করি, অ্যাড করে আমাদের ওয়েটটাকে আপডেট করি। সো এই যে গ্রেডিয়েন্টের ভ্যালুটা ক্যালকুলেশন করা লাগে আমাদের। তো এখানে আসলে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে না, এখানে জাস্ট ফিড ফরওয়ার্ডটা দেখানো হয়েছে। ফিড ফরওয়ার্ড মানে হচ্ছে আমরা কি করতেছি, শুরু থেকে ইনপুট থেকে শুরু করে আউটপুটে যাচ্ছি,
ইনপুট থেকে শুরু করে আউটপুট পর্যন্ত যাচ্ছি, সেটার একটা ক্যালকুলেশন এখানে দেখানো আছে। সো ফার্স্টে একটা এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পল আমরা শুরুতে এই ওয়েট গুলো একেবারেই ইনিশিয়ালি ধরে নিয়েছি, মানে র্যান্ডমলি ধরে নিয়েছি। W1, W2, B1, B2 এদেরকে ইনিশিয়ালি ধরে নিয়েছি। এবং খেয়াল করেন এখানে ওয়েট কিন্তু অনেকগুলা। যদি আমি দুইটা নিউরন নিয়েছি এখানে, তার মানে এই যে এটার জন্য একটা ওয়েট আছে W1, W12, দেন আবার সেকেন্ডটার জন্য আবার এটা একটা 21, 22। টোটাল চারটা ওয়েট আছে এখানে এবং দুইটা বায়াস আছে। আচ্ছা, তারপরে এখানে আমরা হচ্ছে ইনিশিয়ালি এদেরকে ধরে নিয়েছি ওয়েট গুলা। ঠিক আছে, 1, 1, 1, 2, 2, 1, 2, 2, এন্ড ফাইনালি এই দুইটাকে আমরা ধরতেছি হচ্ছে বায়াস। আচ্ছা, এটা কি? ও না না, এই দুইটা বায়াস না, সরি, এটা নেক্সট লেয়ারে। নেক্সট লেয়ারে আউটপুট জেনারেশনের আগে আমরা আরেকটা লেয়ার ক্যালকুলেট করছি, সেখানেও প্রত্যেক লেয়ারেই ওয়েট থাকবে, সো এখানে কিছু ওয়েট আছে। সো W10, W20, দেন ফাইনালি এখানে আসতেছি আমরা। সো এখানে ওয়েট আছে টোটাল হচ্ছে কয়টা? ছয়টা। অ্যান্ড হচ্ছে তিনটা বায়াস। এখানে একটা বায়াস দেখানো হয় নাই, তো এখানে কিন্তু একটা বায়াস আছে, এই যে এখানে আউটপুট লেয়ারে। এটাকে বলা হচ্ছে আউটপুট লেয়ার, এটাকে বলা হচ্ছে B0। তার মানে ওয়েট কয়টা? এই যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। তারপরের লেয়ারে গেলাম, এদেরকে আবার আমি আরেকটা নিউরনের মধ্যে পাস করতেছি। সো পাঁচটা, ছয়টা ওয়েট। আর হচ্ছে বায়াস আছে তিনটা, একটা, দুইটা, এন্ড তিনটা। এটা হচ্ছে এই লেয়ারের ইনপুট। এটা হচ্ছে এই লেয়ারের এটার জন্য ইনপুট, আর এটা হচ্ছে এইটার জন্য ইনপুট, এটার জন্য ইনপুট। সো এটার বেসিক্যালি দুইটা ইনপুট আছে, এই যে এটা H1 আর H2, যেটা প্রিভিয়াস লেয়ার থেকে আসছে। এক্স্যাক্টলি। না, ইনপুট ক্যান বি এনিথিং। ইনপুট তো আমাদের ইনপুট গিভেন। গিভেন বা হচ্ছে আমরা সামহাও কোনো কিছু দিয়ে জেনারেট করতেছি, মেবি ছবি টবি হইলে ইনপুট গুলো আমরা জেনারেট করি আর কি। ঠিক আছে। তো এইটার জন্য এই যে X1, X2 যেমন, এটার জন্য হচ্ছে যে H1, H2 তেমন। তো এই H1, H2 হচ্ছে গিয়ে হিডেন লেয়ারের, তার মানে এটা ইনপুট থেকে আসতেছে না, হিডেন লেয়ার থেকে আসতেছে। হিডেন লেয়ারের যে H1, H2 এটা যে আমাদের আউটপুট লেয়ারের এখানে আসতেছে। আসার পরে সেম প্রসেস, এখানে H1 আছে, এখানে W1 আছে, এখানে H2, W2, এখানে এসে এখানে একটা বায়াস আছে, এটার ভ্যালু হচ্ছে কত ধরে নিচ্ছে? 0.4। সো এটা হচ্ছে বায়াস 1, 0.2, এই যে 0.2, বায়াস 2 হচ্ছে 0.1, অ্যান্ড বায়াস অফ আউটপুট লেয়ার হচ্ছে 0.4। সো এটার জন্য এখানে ক্যালকুলেশনটা দেখানো হয়েছে। আচ্ছা, একটা মিনিট। না, হিডেন লেয়ার সংখ্যা যদি সাধারণত অনেক বড় বেশি থাকে আর কি, তাহলে তাকে ডিপ বলা হয়। বুঝছেন? নাম্বার অফ হিডেন লেয়ার্স যদি অনেক বেশি থাকে আর কি। এখানে হিডেন লেয়ার বেসিক্যালি একটাই তো, এটাই তো। তো এটাকে বলতেছি ইনপুট, এটাকে বলতেছি হিডেন লেয়ার, এটাকে বলতেছি আউটপুট লেয়ার। হ্যাঁ, এই যে এটা, এটাকে হিডেন লেয়ার। এরা হচ্ছে হিডেন লেয়ারের রেজাল্ট। সো এখানে ক্যালকুলেশনটা দেখেন, হিডেন লেয়ার নিউরন অ্যাক্টিভেশনস, তার মানে এখন আমাদের এখানে X1, W1 এগুলো সব তো দেয়াই আছে, এখন ক্যালকুলেট করতে হবে কোনটা কোনটা। H1, H2, H1, H2 ক্যালকুলেট করলে আমি এখানে আসতে পারবো, তাই না? এটার জন্য ওয়াই জেনারেট করতে পারবো। সো H1 আর H2 ক্যালকুলেট করছে, H1, H2। ঠিক আছে, এখন H1, H2 এর ইকুয়েশন কি হবে বলুন তো? যদি বলি H1, X1, W1,
x1 w1 প্লাস x2 w2 প্লাস b1। এটাকে কি একটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে পাস করতে হবে না? তার মানে এখানে দুইটা জিনিস আছে, একটা হলো সামেশন আর একটা কি দা অ্যাক্টিভেশন ফাংশন। সো এখানে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে রেলু ইউজ করছে। ঠিক আছে, তার মানে যদি এই ভ্যালুটা পজিটিভ হয় তাহলে যা আছে তাই থাকবে, যদি এই ভ্যালুটা নেগেটিভ হয় তাহলে কি আসবে? রেলু অ্যাক্টিভেশন ফাংশন একটু আগে দেখলাম না, রেলু অফ জেড ইজ ইকুয়ালস টু কি, জেড ইফ জেড ইজ গ্রেটার দেন জিরো, আর জিরো ইফ জেড ইজ লেস দেন অর ইকুয়াল টু জিরো, তার মানে আদার কেসেস এর ক্ষেত্রে। তার মানে এটার ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এটার ভ্যালু যা আছে তাই থাকবে, যদি এটার ভ্যালু নেগেটিভ হয় অথবা জিরো হয় তাহলে রেজাল্ট কি আসবে, জিরো হয়ে যাবে, রেলু অ্যাক্টিভেশন ফাংশন। হ্যাঁ, অ্যাক্টিভেশন ফাংশনের ক্ষেত্রে আমাদের ফ্লেক্সিবিলিটি আছে। জিরো হয়ে যাবে, হ্যাঁ আউটপুট জিরো হবে, এটার এটার ক্ষেত্রে এইচ1 এর ভ্যালু জিরো আসবে তখন। এখন অ্যাক্টিভেশন ফাংশন আমরা আমাদের কোডটা ইউজ করা উচিত, ইট ডিপেন্ডস অন ডেটা। মানে যে কোনোটা ইউজ করতে পারবো, কিন্তু এখানে উচিত অনুচিতের একটা ব্যাপার আছে, যে কোনটা ইউজ করলে করা আমাদের জন্য ভালো। বুঝতে পারছেন? এই যে যেখানে ধরেন আমরা চাচ্ছি যে আমার রেজাল্টটা আসলে নেগেটিভ, কোনো রেজাল্ট আমরা চাই না, আসবেই না নেগেটিভ রেজাল্ট এখানে, ভ্যালুটা যা আছে তাই আসবে। যেই ক্যালকুলেশনে, তার মানে আমার ইকুয়েশনের ক্যালকুলেশন যা আছে আউটপুট সেটাই, রেলু হচ্ছে আউটপুট সেটাই দেয়, ইকুয়েশন যেটা সেটাই। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যে ইকুয়েশনের ভ্যালু যদি সামহাও নেগেটিভে চলে যায় তাহলে আমরা নেগেটিভ ভ্যালু ক্যাচ করব না, আউটপুটে এখানে কখনোই নেগেটিভ ভ্যালু আসবে না যদি আপনি রেলু ইউজ করেন। আমরা যদি চাই যে না আমার আউটপুট কখনোই নেগেটিভ হবে না, এটা অলওয়েজ পজিটিভ কিছু একটা হবে, যদি নেগেটিভ আসে তাহলে আমরা ওটাকে জিরো ধরে নিব, এই ধরনের কেসে রেলু ইউজ করব। এখন আমরা যদি চাই আমার আউটপুটটা অলওয়েজ ওয়ান থেকে জিরো, এরকম এর মাঝে কিছু একটা আসবে, আমরা সিগময়েড ইউজ করব। যদি এটা কোনো একটা বাইনারি রেজাল্ট হয় অবশ্যই এখানে আমরা সিগময়েড ইউজ করতে পারবো, হয় ওয়ান দিবে রেজাল্ট, না হয় জিরো দিবে। অথবা এটা যদি প্রবাবিলিটি টাইপের কিছু একটা হয় তখন আপনি সিগময়েড অথবা সফট ম্যাক্স এদেরকে ইউজ করতে পারবেন। সো ইট ডিপেন্ডস যে আমরা কি ইউজ করতেছি আর কি, এটা এটা আমাদের উপর ডিপেন্ডেন্ট, আমরা চাইলে এটা চেঞ্জ করে অন্যটা ইউজ করতে পারি। বাট আমরা ইউজ করার সময় খেয়াল করবো যে আমাদের ডেটা কেমন আছে সেটার উপর বেস করে আমাদের অ্যাক্টিভেশন ফাংশনটা। রেলু হচ্ছে কখনোই নেগেটিভ আউটপুট দিবে না, যে রেলুর ইকুয়েশনটা যদি খেয়াল করেন বা গ্রাফটা, এই যে এটা হচ্ছে রেলু, সে অলওয়েজ স্ট্রেট লাইন যা আছে তাই আমার আউটপুট। হুম, এটা এই যে লিনিয়ার লিনিয়ার ক্ষেত্রে বলা যেতে পারে, সে হচ্ছে একটা লিনিয়ার লাইন, লিনিয়ারও বলা যায় না, সে হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা একটা লাইন বাই টাইপের একটা আউটপুট দিবে, যদি আমি একটা ইনপুটের জন্য বলি তাহলে স্ট্রেট লাইন। বুঝছেন, ও কিন্তু কোনো বাইনারি ক্লাসিফাই করতেছে না, সে এরকম একটা স্ট্রেট লাইন, মানে এখানে ভ্যালু আসলে আউটপুট এটা, ভ্যালু এটা আসলে আউটপুট এটা, ভ্যালু এটা আসলে আউটপুট এটা। বুঝতে পারছেন, এরকম একটা লাইন দেয় আমাদেরকে, বাট লাইনটা কি পজিটিভ লাইন, নেগেটিভ কোনো লাইন সে দিবে না, নেগেটিভ ভ্যালুর জন্য সে জিরো দিবে। আর লিকি এলো যেটা, সেটা পজিটিভের জন্য একটা লাইন দিবে, নেগেটিভের জন্য একটা লাইন দিবে। বুঝতে পারতেছেন? সেটাকে, এই লাইনটা কি আমার একটা লাইনের ইকুয়েশন, যদি আমি একটা ইনপুটের জন্য কনসিডার করি আর কি। বুঝা যাচ্ছে? আচ্ছা, তো এখানে এটাই ক্যালকুলেট করা হয়েছে, এই যে রেলু দিয়ে পাস করা হয়েছে, এই যে x1 ও w1 x2 w2 দেন বায়াস করে রেলুতে, রেলুতে যে ভ্যালুটা আছে সেটাই আসছে কারণ ভ্যালুটা পজিটিভ। ঠিক আছে, নিচেও এরকম একটা ক্যালকুলেট করা হয়েছে h2 এর জন্য, সেখানেও হচ্ছে আমার যা আছে তাই আসছে কারণ এই ভ্যালুটাও কি পজিটিভ।
ঠিক আছে, যদি এখানে ভ্যালুটা নেগেটিভ কিছু একটা আসতো, রেলুর আউটপুট হইতো জিরো। রেলু অফ -0.1 কিছু একটা আসলো, তাহলে আউটপুট হচ্ছে জিরো। ঠিক আছে। সো তারপরে আমাদের এখানে হচ্ছে এই এই এতটুকু ক্যালকুলেট হয়ে গেলে, H1 আর H2 ক্যালকুলেট হয়ে গেলে কোথায় চলে আসবো আবার? ওয়াই ক্যালকুলেশনে। ওয়াই এর ক্ষেত্রে কি H1 W1, H2 W2 এন্ড দ্য বায়াস। এখানে আবার কোন অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা হয়েছে আউটপুটের জন্য? সিগময়েড। সো এখানে দেখেন H1 বায়াসটা, H1 ওয়েট যেটা আছে সেটা, H2 আর ওয়েট যেটা আছে সেটা, এন্ড বায়াস। দেন এদের সবার ক্যালকুলেশনটাকে আমার হচ্ছে সিগময়েডের মধ্যে পাস করা হয়েছে। সিগময়েডে 0.54 মানে এটাকে যে সিগময়েডে পাস করলাম, পাস করার পর সে রেজাল্ট কত দিয়েছে? 0.631। সো এটা কি আমার আউটপুট? না না, ওই যে অ্যাগেইন আমাদের হচ্ছে ডিপেন্ড করে আমাদের ডেটা কেমন আছে, ফিক্সড কিছু নাই। মানে এখানে রেলু ইউজ করছে, এখানেও আপনি চাইলে সিগময়েড ইউজ করতে পারবেন। এখন এই সিগময়েডের ভ্যালু আমরা 0.63 রেখে দিব। আমরা যদি জানি আমাদের আউটপুটটা হচ্ছে কোনো একটা প্রবাবিলিটি টাইপের কিছু একটা আসবে, 0 থেকে 1-এর মধ্যে কিছু একটা আসবে, তখন আমরা এইভাবেই রেখে দিব। যদি মনে করি এটা ক্লাসিফিকেশন, তাহলে আমরা একটা থ্রেশহোল্ড ধরে হচ্ছে যে কোনো একটা ক্লাসে ক্লাসিফাই করব। যেহেতু এটা 0.5-এর থেকে বড়, বলা যেতে পারে যে এটা হচ্ছে ক্লাস 1-এ বিলং করে। ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক। আমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলি না, টাইম মনে হয় নাই বেশি। এই বেসিক গুলো যদি আপনি মোটামুটি বুঝেন, এখন যখন আমরা ক্যালকুলেশনে চলে যাব, তখন আপনার জন্য জিনিসটা ক্যালকুলেশন ইজি হবে। যেমন আমাদের এটা একটু বড় হওয়া সত্ত্বেও আমরা কিন্তু মোটামুটি বলতে পারতেছি যে H1 কিভাবে ক্যালকুলেট হবে, কি ইকুয়েশন হবে, এটার ইকুয়েশন কি হবে, অ্যান্সার। বেসিক কাজটা আসলে এটাই। কিন্তু জিনিসটা বড় তো, এই জন্য ট্রেস করা সামটাইমস একটু ঝামেলা হয় আর কি। আরিফ বিল্লাহ, সাজ্জাদুর রহমান, রেদওয়ান আহমেদ, শুভ্র সরকার, শাহিনুর রহমান, ওয়াসিমুল করিম, ইশতিয়াক বিন তানভীর, শাহাবুদ্দিন, আইরিন সুলতানা, অর্ঘ্যচন্দ্র, শোয়েব শাহরিয়ার, সাবরিনা আলিম, আর্জুন পল, ইমরান হোসেন, সাবির হোসেন, সুদীপ্ত দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান, রাফিউল ইসলাম, আল ইমরান, রাসেল আলী, মহিন খান, আদনানুল ইসলাম, রাশিদুল ইসলাম, ইয়ামিন আলম, সাদিক মাহমুদ, অনন্য সাহা, মুসাদ্দিক মাশরাফি, বাহার উদ্দিন, সাদমান সাকিব, শাখাওয়াত হোসেন, মশিউর রহমান, জোবায়ের চৌধুরী, জাবালে নূর, অপূর্ব কুমার, রহমতুল্লাহ, মোশাররফ হোসেন, সামিয়া সাইদ, আব্দুল্লাহ ফিরোজ, মাহমুদা আক্তার, মাহফুজ চৌধুরী, তারেক মনোয়ার, আম্মার হোসেন, শাহিন, বিল্লাল হোসেন,
ওকে, জুনায়েদ ইসলাম। অপূর্ব কুমার। শুভ্র সরকার। ওকে, আর কেউ বাকি আছেন? রাফিউল। রাফিউল ইসলাম। ওকে, আর কেউ? ফাইন। ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর পেপারের কাজ করেন, হ্যাঁ। অনেক ঢিলে হয়েছে, কাজ করতে থাকেন। আপডেট দেখায়েন, আমি অফিসিয়ালি নিচ্ছি না, বাট আপডেট দেখায়েন ইফ এনি ওয়ান ওয়ান্ট টু। ঠিক আছে। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।